হরে কৃষ্ণা, সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেল রেডিও মায়াপুরে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন হিজ গ্রেস জগদানন্দ প্রভু, যিনি আমাদের ইসকন মায়াপুরে, শ্রীধাম মায়াপুরে ওনার যে অফিসটা চক্র বিল্ডিংয়ে 105 একাচক্র ধাম ডেভেলপমেন্ট অফিস, যেটাতে প্রভু বসে থাকেন। তো আমি আপনাদের হোস্ট কৃষ্ণ সেবিনী চিত্রা দেবী দাসী আপনাদের সাথে আজকে যুক্ত রয়েছি। তো আমরা প্রভুর কাছ থেকে অনেক বিষয়ে তত্ত্ব জেনে নেব, আমাদের একাচক্র ধামের কি মাহাত্ম্য এবং কি ওটার এই ডিপার্টমেন্ট থাকার কি কারণ শ্রীধাম মায়াপুরে, এইসব আমরা প্রভুর কাছ থেকে জেনে নেব। তো সবচেয়ে প্রথম প্রভু ইসকনে যুক্ত হয়েছেন 2002-এ, তারপরে উনি একবারে কমপ্লিটলি যুক্ত হন 2004-এ। তো এইগুলো সব তথ্য আমরা প্রভুর কাছ থেকে জেনে নেব। তার আগে আমি সবার কাছ থেকে ক্ষমা প্রার্থনা চাই, আমার বাংলা ততটা ভালো না, আমি চেষ্টা করব আপনাদেরকে শুদ্ধ এবং ভালো করে বলতে। তো আমি আগের থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি বিদেশে বড় হয়েছি। তো আপনাকে আমার কথাগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা এখন যাব প্রভুর কাছে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। একটা কাছে নেন। ভালো আছেন প্রভু আপনি? হ্যাঁ, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ মাতাজি। তো প্রভু, আপনি একটু বলতে পারেন যে কিভাবে আপনি ভক্তি জীবনে এসেছেন, আপনার ফার্স্ট মানে আপনি ভক্তদের সাথে কিভাবে যোগাযোগ করেছেন, আপনার প্রথম ভক্তদের সাথে কখন দেখা হয়, ইসকনের সাথে আপনি কিভাবে জড়িত হন, আপনি ওইগুলো একটু বলেন, আমাদের ভিউয়ার্স একটু ইন্সপিরেশন পাবেন আপনার কাছ থেকে। হরে কৃষ্ণ। তো প্রথমেই ধন্যবাদ জানাই রেডিও মায়াপুর চ্যানেল যারা এখানে কোঅর্ডিনেট করছেন, এবং আমার সামনে প্রেজেন্টেশন জানি আজকে আমার হোস্ট হার গ্রেস কৃষ্ণা সেবিনী চিত্রা মাতাজি, যার ফলশ্রুতিতে আজকে এই স্টুডিওতে আমার আসার সৌভাগ্য হয়েছে। ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে এই জন্য যে আপনি আমার ইসকন লাইফ স্টোরি আমার জানতে চেয়েছেন। আসলে ইসকনের যে সমস্ত ভক্তবৃন্দরা এখানে কোনো সৌভাগ্যক্রমে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এসছেন, অনেক স্ট্রাগল করে ইসকনে আসতে হয়েছে। যথারীতি আমাদের তো সেরকমই, কারণ যদি ইসকনে আজকে জয়েন করতে না পারতাম তাহলে স্পিরিচুয়াল যে কি একটা লাইফ সেটা আমরা এত বিশাল আকারে জানতে পারতাম না। কারণ শিল প্রভুপাদ যা করেছেন সেটা আসলে দুর্লভ একটা জিনিস আমাদেরকে কাছে খুব সহজভাবে এনে দিয়েছেন। তো আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন আমার এই ভক্তি জীবনের কীভাবে সূচনা হলো। তো আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমার পরমারাধ্য গুরু মহারাজ হিজ হোলিনেস জয়পতাকা স্বামী শ্রীচরণ কমলে এবং আমার পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তো ফাইনালি যদি আমি বলতে হয়, আমরা একটি গ্রাম অঞ্চলই বড় হয়েছি, মানে গ্রামের দিকে বড় হয়েছেন। আমাদের এই গ্রাম থেকে টাউন মানে সিটি যেটা প্রায় 25 কিলোমিটার দূর। তো সৌভাগ্যক্রমে সেখানে আমাদের গ্রামেই এখনো মানে পরমেশ্বর ভগবান শ্রী নৃসিংহদেব একটা মন্দির আছেন, যেটা হলো জাগ্রত। জাগ্রত বলতে ওটা যে বিগ্রহ কোষ্ঠী পাথরে ছিল সেটা 5 বার ডাকাতি হয়েছিল। ও কৃষ্ণ। কিন্তু 5 বারই ওরা কেউ রাখতে পারেনি, কোনো না কোনো ভাবে রিটার্ন করে দিতে হয়েছে। না হয় পরিবার যারা চুরি করেছে তারা কেউ না কেউ মানে খুব দুর্দশাগ্রস্ত হয়েছেন, কেউ মরেও গিয়েছেন, আগুন লেগে গেছে, এরকম মানে যেই নিয়েছে তার ক্ষতি হয়েছে, কোনো অনেক বড় বড় ক্ষতি হয়েছে। তারপর আবার কোনো না কোনো ক্রমে নৃসিংহদেব তার স্থানে, মানে ভগবান ওইখানে থাকতে চান, এখনই আছে, সেখানে আছে, পূজন ভক্তরা আছেন। সেই ফলশ্রুতিতে প্রাথমিক পর্যায়ে আসলে যখন আমি খুব ছোট, তখন আমাদের গ্রামে কীর্তনগুলি হয়, গ্রামের কীর্তনে অষ্টপ্রহর 56 প্রহর, সেই সমস্ত কীর্তনে যারা টিম থাকতেন সেই টিমগুলো আমাদের বাড়িতে থাকতেন। সেই থেকে একটা মানে ভক্তি জীবনের একটা সূচনা ছিল। পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে যদিও এতটা ধর্মতত্ত্ব জানতে পারিনি, কিন্তু এই কীর্তনের সাথে সম্পৃক্ত ছিলাম। তো যখন স্কুল লেভেল থেকে হাই স্কুল লেভেল থেকে যখন কলেজ লেভেলে আসলাম, তো জাগতিক এই সমস্ত কীর্তন পাশাপাশি জাগতিক গান যেগুলো
আমাদের লাগে বিশেষ করে জাগতিক গানে সব আপনাকে দেখলেই বোঝা যায় আপনি কীর্তনিয়া যুক্ত ছিলাম অনেক। সেই ক্ষেত্রে আমার যে এরিয়া আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে আমি সেখানে আধুনিক গান, পল্লীগীতি, লোকসঙ্গীত যে সমস্ত এগুলোতে আমি খুব একটা জনপ্রিয় ছিলাম। এমন অনেক সার্টিফিকেট আছে। সেক্ষেত্রে আমাদের কলেজ লেভেলে টিচার আমাকে খুব ইনভলভ করতেন এটাতে। তো মানে সংস্কৃতির সাথে আমি যুক্তই ছিলাম অনেক। তো এক পর্যায়ে ভক্তিপথে আসার প্রথম আমি জানতে পাই মানে আমাদের সেই যে নৃসিংহ মন্দির, তো 1989 সনে বাংলাদেশ স্বামীবাগ থেকে কৃষ্ণ কীর্তন প্রভুর নেতৃত্বে একটা টিম এসেছিল, নেতৃত্বে এসেছিলেন। তখন সেখানে জিতেন্দ্রীয় দাস ব্রহ্মচারী প্রভু নামে ছিলেন একজন প্রভু। তখন আমি খুব ছোট, 7-8 বছর হবে আমার। আর প্রভু তখন ওই প্রভুর খুব বেশি হলে 15-16 বা 20 হতে পারে এরকম বয়স। তো ব্রহ্মচারী ছিলেন তখন, একটা ক্লাস দিয়েছিলেন, এত ছোট একটা ক্লাস, মানে বয়সে দেখতে 20 বছর বা এরকম 25 বছর হবে, ক্লাস দিয়েছেন। সেই ক্লাসটা দেখে আমার এত ইন্সপিরেশন লেগেছে আমি এখনো বলতে পারি না। এমনভাবে মানে ভগবানের কথা বলেছেন, সেটা আমাকে খুব মানে অ্যাট্রাকশন করেছিল। এবং আমাদের গ্রামের নগর কীর্তন করেছিল, সেটা মাথায় রেখে গেছে। কালের ফলশ্রুতিতে লেখাপড়া স্টার্টিং যখন 2002 সালে এই যখন কলেজে ভর্তি হলাম, তখন ইসকনের সাথে যুক্ত হয়েছে। মানে আমার আসলে এটা ভগবানের একটা প্ল্যান। মানে ওই কীর্তনটি মানে কি ওনার নাম ছিল? জিতেন্দ্র দাস ব্রহ্মচারী। ওনার পর থেকে কৃষ্ণ কীর্তন প্রভু ওনার টিম নিয়ে এসেছিলেন, আমাদের পাশের বাড়িতে ছিলেন ওনারা, নগর কীর্তন করে। সেই ইসকনে যে কীর্তনের একটা সিস্টেম অন্যান্য কীর্তন থেকে আলাদা, ওই আকর্ষণটা ছিল। আমাদের বাড়িতে নগর কীর্তন করেছে সব ভক্তরা, এত আনন্দ। ওইখান থেকে আপনি ইন্সপিরেশন ছিল। কিন্তু 89 সন থেকে আবার 2000 পর্যন্ত টোটালি এই সব চ্যাপ্টারে নেই, কারণ গ্রামে তো কোথাও বেরোতাম না। আর আমি হলাম বাড়ির সবার ছোট, 4 ভাই 5 বোন, খুব আদরের ছিলেন। আর মানে গ্রামের সবচেয়ে মনে করেন আমাদের একটা বড় মানে গ্রামের সবচেয়ে বড় একটা ফ্যামিলি। এখনো আমাদের ফ্যামিলিটা প্রায় অনেক বড়, কারণ আমাদের বাড়ির পাশে চতুর্দিক দিয়ে আমাদের ল্যান্ড, একটা বাড়ি, কিন্তু এত জায়গা জমি, এত থাকার পরেও এত দেশে অনেক উত্তপ্ত পরিবেশ, কিন্তু আমাদের এরিয়া, আমাদের গ্রাম, আমাদের বাড়ি একদম সেফ, এখনো কোনো প্রবলেম নেই। তো সেটা একটা ভগবানের আশীর্বাদ। তো 2002 সনে ডিসেম্বরের 19 তারিখে আমার বাবা মারা যায়। যখন বাবা মারা যায় তখনই ইসকনের সাথে সম্পূর্ণ রিলেটেড চলে আসে। আমার পরম যে শিক্ষাগুরু হিজ গ্রেস সনাতন জীবন দাস অধিকারী প্রভু, তিনি এখন নিত্যধামে গিয়ে চলে গেছেন। তিনি প্রথম ইন্সপিরেশন করেন আমাকে। তো আমাদের বাড়িতে এসে আমি তখন কালো তিলক পড়তাম, কালো গ্রামের যে সমস্ত ছিল, সেই ক্ষেত্রে পড়ো ইয়েতে আমি যখন ছিলাম, উনি ইন্সপিরেশন করলে, প্রভু আপনি এইভাবে যে করুন তাহলে আনন্দ পাবেন। তো সেই হিসেবে হ্যাঁ এইভাবে করুন, তিলকের কথা বলেনি, তো আপনি তুলসী আরতি করুন, গৌর আরতি করুন, নৃসিংহদেব প্রেয়ার করুন, সমস্ত বিঘ্ন নাশ হবে, ইন্সপিরেশন করছেন আমাকে। তো আমার এক রিলেটিভ ছিল, সম্পর্কে আমার বিয়েই হয়, মানে বোনের কি হয় দেওর না, ভাসুর। তিনি হলেন সুদাম, হিজগে সুদাম কৃষ্ণ। তিনি ইসকনের খুব সিনিয়র ডিভোটি আমাদের এরিয়াতে তখন ছিলেন। তার এখানে যাওয়া হতো। উনি ইসকনের প্রথম কয়েকজন ভক্ত, প্রথম হলে বাংলা আমাদের এরিয়াতে থানাতে। তিনি ইন্সপিরেশন করছেন যে আমরা যদি এইগুলি করি, আমার 4টা নিয়ম ইসকনের মানে 4টা প্রিন্সিপাল, সেগুলো আমরা পালন করি, তাহলে আমরা ভক্তিপথে আগাতে পারবো, খুব ভগবানের কৃপা আশীর্বাদ, এরকম ইন্সপিরেশন দিচ্ছেন। তো একবার যে আমার এক ফ্রেন্ড, নাম হলো ঋষিকেশ, আচ্ছা, ঢাকাতে নিয়ে আবার ভক্তি বিকের উপদেষ্টা আছেন বাংলাদেশ, আবার ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশনের উনি একটা মেম্বার এবং সাইকোলজিস্ট। তো ও আমাকে ফার্স্ট লিখে দেয় যে ভগবানের প্রণমন্ত, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। আর জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই কথা লিখে দিলেন যে বলতে এটা জপ করবি আর
এটা আপনি প্রতিদিন ভগবানকে প্রার্থনা করি। এই হলো শুরু। তাই তো ডিসেম্বর 19 তারিখ যখন বাবা মারা যায়, তো আমার সনাতন প্রভু তিনি আমাকে বাড়ি থেকে নিয়ে চলে আসলেন ময়মনসিংহ, আমাদের সিটি শহর টাউনে নিয়ে আসলেন। ইনি প্রথম দর্শন মানে নিয়ে চলে যান আমাদের যে মণিগোপাল প্রভু আছেন, হিজ গ্রেস মণিগোপাল প্রভু, তার বাবা হিজ গ্রেস মহামনোরঞ্জন কৃষ্ণদাস প্রভু, তিনি ময়মনসিংহে প্রথম প্রচারক ছিলেন। তো ওনার আন্ডার পরিচয় করিয়ে দিলেন যে এখানে ভক্তবৃন্দরা, কলেজের স্টুডেন্টরা এখানে প্রচার করে, নাম হট্ট করে, প্রভু আপনি তারা এখানে থাকুন। তো প্রভু আবার পরিচয় থাকার জন্য ব্যবস্থা করে দিলেন, যিনি বর্তমানে আমার শ্বশুর। তখন ওনারা ভক্ত, ফার্স্ট ভক্ত, ওনাদের ফ্যামিলি ছিল, সেখানে কয়েকজন ভক্ত থাকতো পাশের রুমে, আর ওনারা থাকতেন। ওনারা মানে প্রথম সারি ভক্ত ময়মনসিংহে, 4-5টা ফ্যামিলি ছিল। মহামনোরঞ্জন প্রভু আন্ডারে ওনারা প্রচার করতেন। তো প্রভু পাঠিয়ে দিলেন যে প্রভু এখানে অন্যান্য ছেলেরা, ব্যাচেলার ছেলেরা থাকে, আপনি ওদের সাথে থাকুন আর এই এখানে প্রচার করতে থাকুন। আমি কলেজে স্টাডি করতেছিলাম, করার পরে পরীক্ষাতে প্রচার চলছে, কীর্তন চলছে। মহামনোরঞ্জন প্রভুর কৃপা সান্নিধ্য থেকে 2002 থেকে 2008 পর্যন্ত কন্টিনিউ ওখানেই ছিলেন ময়মনসিংহ। তো একদিকে লেখাপড়া, একদিকে সার্ভিস, আর একদিকে এই নামহট্টার সাথে সম্পৃক্ত। অনেক আমরা একসাথে প্রচার করেছি। এমনও সিচুয়েশন গিয়েছে, মহামনোরঞ্জন প্রভু তিনি একটা কোনো প্রোগ্রাম রেডি করা আছে, সেই প্রোগ্রামে রেডি করে রেখে সবকিছু রেডি করা আছে, শুধুমাত্র আমি যাইনি বলে প্রোগ্রামটা বন্ধ আছে। মানে আপনাকে যেতেই হবে, আমি যাব, হারমোনি দিয়ে মানে কীর্তন অন্তত বৈষ্ণব বন্দনা, রাধা মাধব গাবো, তারপর ক্লাস হবে, তারপর প্রসাদ। মানে আপনি থাকা মানে আপনার থাকাটা নিশ্চিত থাকতে হবে, মানে সমস্ত সবকিছু রেডি করা আছে। এমন সিচুয়েশন গিয়েছে, প্রভু মহামনোরঞ্জন প্রভু বলে জগদানন্দ আসছে, আসার পরে এই ভজন কীর্তন শুরু হলো, রাধা মাধব গাইলাম, প্রভু ক্লাস দিল, তারপর প্রসাদ, এরকম ভাবে। তো সেই ক্ষেত্রে 2004 সালে গুরু মহারাজ ময়মনসিংহ আসেন। গুরু মহারাজ আসেন 26 এপ্রিল, হঠাৎ, মানে গুরু মহারাজ আনপ্ল্যান্ড 2 দিন আগে বলেছেন। বর্তমান হিজ হোলিনেস ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ তিনি বললেন যে মহামনোরঞ্জন প্রভু গুরু মহারাজ ময়মনসিংহ আসছেন। আচ্ছা, চারুচন্দ্র প্রভু তার বললেন 2 দিনের ইনফরমেশনে। তো আমরা অনেক বড় সেলিব্রেশন গুরু মহারাজকে দিয়েছিলাম, যেটা আসলে গুরু মহারাজ অযাচিত কৃপা। তখন মহামনোরঞ্জন প্রভুর পারিপার্শ্বিক অবস্থা তেমন বেশি ভালো ছিল না, একদম ছোট একটা বিল্ডিং, মানে আমরা খুব ভয় পাচ্ছিলাম যে গুরু মহারাজ থাকবেন কিনা, উনি যাবে কিনা, মানে আমরা নিতেই চাইনি। একটা মন্দিরে আমরা গুরু মহারাজকে নিয়েছি, তুলেছে, সারা রাত্র আমরা সেই মন্দির মার্জন করে, সহজে জাগতিক মন্দির যেটা হয় 56 মহল, আমরা কঠিন করে নিয়ে যাওয়ার পর এটা এমন একটা লীলা, সারা রাত্র চারুচন্দ্র প্রভু গুরু মহারাজ সামনে বারান্দায় শুয়েছিলেন। আচ্ছা, একজন বাইরে ছিল প্রভু চারুচন্দ্র প্রভু, মানে এত ছোট রুম, গুরু মহারাজ আর গুরু মহারাজ 2 সেবক শুধুমাত্র ভেতরে, আর গুরু মহারাজ এর সামনে যে বারান্দা, সেই বারান্দাতে গামছা বিছিয়ে চারুচন্দ্র প্রভু বসেছিল, মহামনোরঞ্জন প্রভু আমরা অন্য সাইডে ছিলাম। তো যখন গুরু মহারাজ এই দীক্ষা অনুষ্ঠান করে চলে যাবেন 26 এপ্রিল, আচ্ছা, হঠাৎ গুরু মহারাজ বলছে আমি তোমার ঘরে যাব। আপনার ঘরে? না, মহামনোরঞ্জন প্রভু। ও হরি বল। আর এমন যেটা ভয় পাচ্ছিলাম আর কি, এত ছোট একটা জায়গা, যেটা ভয় পেয়েছেন ওটা হয়েছে, সেটাই। কৃষ্ণ বাথরুমের, গুরু মহারাজের বাথরুমের অবস্থা এমন ছিল, টিন শেড, মানে একটা নারকেল গাছে ইট বিছানো ছিল এরকম। গুরু মহারাজ বলছে বাথরুমে যাব। এই ভগবান, এমন একটা অলৌকিক লীলা, যে ঘরটা গুরু মহারাজ কোনোদিন যায়নি। হ্যাঁ, মানে এই পরিস্থিতিতে কখনো উনি কোনোদিন যায়নি। গুরু মহারাজ সোজা, মানে রুমটা হলো একটু মানে উপরে উঠতে হয়, সিঁড়ি বেয়ে উপরে উঠে তারপর বাঁকা হয়ে ভগবানের রুমে যেতে হয়। আর ভগবানের সামনে যা এটা হলো আসন, তার থেকে মনে করুন 1 থেকে 1.5 হাত জায়গা আছে, মানে আরতি করার জন্য, এত ছোট রুম। গুরু মহারাজ উঠে একদম সরাসরি চলে গেলেন জগন্নাথ রাধা মাধব সামনে, গিয়ে লম্বা করে প্রণাম দিলেন। সেখানে উপস্থিত ছিলেন মহামনোরঞ্জন প্রভু এবং ওয়াইফ মণিগোপাল প্রভু, তারপরে ছিলেন আমার শাশুড়ি ছিলেন রূপশ্রী রাধিকা দেবী দাসী, তারা ছিলেন, আর আপনাদের মাতাজি ওরাও ছিল, গুরু মহারাজ কৃপা লাভ করেছে। আর আমরা এসেছিলাম, মন্দিরে ছিলাম, আমরা যেতে পারিনি। আচ্ছা আচ্ছা। তো
এই 2004 সালে 26 এপ্রিল গুরু মহারাজ আসলেন, আমার দীক্ষার প্রসেসিং চললো, 2 মাস হয়েছে আমার আশ্রিত। আচ্ছা আচ্ছা। আর গুরু মহারাজ আসা তো নরসিংদীর প্রহ্লাদ কৃষ্ণ প্রভু, আপনি হয়তো চিনেন, যিনি বাংলাদেশে একটি গৃহস্থ কমিটির সবচেয়ে বড় ফেমাস প্রচারক। তিনি বললেন তোমার দীক্ষা এখন হবে না, গুরু মহারাজ নেক্সট আসবে জুলাই মাসে, তুমি প্রস্তুতি নাও। তো 28 জুলাই গুরু মহারাজ আবার আসলেন। আচ্ছা। আমি জাস্ট গুরু মহারাজকে দর্শন করতে গিয়ে সেখানে গিয়েছি, দীক্ষার প্রসেসিং মানে সেইখানে গুরু মহারাজকে দেখে, মানে যে পরীক্ষা দিচ্ছে, সে পরীক্ষা সর্বদয়া প্রভু চিনেন, যিনি গুরু মহারাজের তখন সেক্রেটারি ছিলেন এবং স্ট্রিক্ট ছিলেন, তেমনি ছিলেন। আমি গুরু মহারাজের দীক্ষার প্রসেসিং দেখে আমি বলছি যে আমি দীক্ষা নেব। তো মহামনোরঞ্জনপুর তখনকার সময় এই মায়াপুরে ছিলেন, উনি বাংলাদেশে ছিলেন না। তো ওনার মেয়ের জামাই হিজ গ্রেস সর্বেশ্বর গোবিন্দ দাস প্রভু, তিনি ছিলেন এই নামহট্টের কোঅর্ডিনেটর, হ্যাঁ, তখনকার দায়িত্বে ছিলেন। ওনাকে দেখে আসছিল, তো প্রভুর সাথে বললেন যে প্রভু এখানে অনেক ভক্তরা দীক্ষার জন্য প্রসেসিং হয়েছে, আমারও খুব মন চাইছে আমি দীক্ষা নেব। মানে দেখে একটা আকর্ষণ হয়ে গেছে। আগে ছিল না, ময়মনসিং যে আসছে এতটা ছিল না, কিন্তু ওইখানে গিয়ে দেখে যে প্রসেসিং দেখে যে আমি দীক্ষা নেব। তো প্রভু ভাবছিলেন যে কারণ পরীক্ষার একটা প্রসেসিং আছে, সেই প্রসেসিং যদি ঠিক না হয় তাহলে হয়তো হবে না। তো উনি আমাকে নির্দেশ করলেন যে ঠিক আছে প্রভু, কোনো সমস্যা নেই, আপনি পরীক্ষা মানে অংশগ্রহণ করুন, যদি পরীক্ষা রেজাল্ট ভালো হয় তাহলে আমি বাবার হয়ে সিগনেচার করে দেব, মানে শ্বশুর। তো তখনকার সময় ওই পরীক্ষা সেন্টারে ছিলেন, আপনি হয়তো জানবেন, হিজ গ্রেস মিত্র গোপাপু, খুব স্ট্রিক্ট ইয়োধদের ভালো প্রচারক স্বামীবাগের। তো উনি আমাকে ভাবলেন যে আমি পরীক্ষা দেব, ময়মনসিং এর ভক্ত তো এর সবাই আমাদের ভাবছে না, পরীক্ষা আপনি আমার সামনে দিতে হবে। উনি এত স্ট্রিক্ট, মানে মাথা নাড়ানো যাচ্ছে না। তাই আমি বলছি তাহলে বাবা আমাকে একটু 1 ঘন্টা সময় দিতে হবে, আমাকে কোশ্চেনগুলো একটু দেখতে হবে। তো উনি কি হলো, আমাকে নামহট্ট যে পরিচয় বইটা, তখন এটা ব্লু কালার ছিল, এখন ইয়েলো কালার হয়ে গেছে। তো উনি বইটা দিলেন, যে বলছে যে এখানে প্রশ্নগুলি দেওয়া আছে 20টা কোশ্চেন, আপনি এগুলো পড়ুন। তো আমাকে 1 ঘন্টা সময় দিলেন। 1 ঘন্টা সময়ের ভেতরে আমি 1 ঘন্টা সময় লাগেনি, আমি আধা ঘন্টার মতো 40 মিনিটের মতো দেখেছি, দেখে ওনার সামনে পরীক্ষা দিয়েছি। বাস আপনার কাছে ইজি লেগেছিল তখন? ওটা আসলে মানে মনের যে একটা আগ্রহ, সেই আগ্রহটার ভিতরে ফিলিংসটা, উনি আমাকে বলছে যে আপনি কোশ্চেনটা দেখুন, আনসারটা আপনি ছোট করে দেবেন, কারণ যা চেয়েছে তাই দিবেন, বেশি দিতে হবে না, কারণ আপনি কি বুঝেছেন সেটা দেন। তো সেই আমি সেটা লিখে ওনার কথায় কথায় যেগুলো শ্লোক মনে ছিল কিছু রেফারেন্স দিয়ে পরীক্ষা দিয়েছিলাম। তো আমার মার্কস চলে আসলো 89। হরি বল, আমাকে আর কে ফেরায়? সেটাই। তো তখনকার সময় গুরু মহারাজ নিজে পরীক্ষা নিতেন। স্বামীবাগে একটা রুম আছে যেখানে 10 জন করে গুরু মহারাজ মানে নিতেন রুমে, আর নিজে খাতা করে দেখতেন। তো সেটা, তো আমার যখন সিরিয়াল আসলো তখন রাত্রে বাজে 11টা। আমার আগে যারা ছিল সবাই পরীক্ষা দিচ্ছে। তো ব্রাহ্মণবাড়িয়ার একটা ফ্যামিলি, আপনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া, সে একটা ফ্যামিলি, স্বামী স্ত্রী, ওরা বয়স প্রায় 60 আপ হবে। তো পরীক্ষা গুরু মহারাজের কাছে গেল, গুরু মহারাজ বলছে যে স্ত্রীকে বলছে তোমার দীক্ষা হবে, প্রভুকে বলছে তোমার দীক্ষা হবে না। কেন এরকম ছিল? পরে যেটা শুনলাম যে প্রভুর মাছের বিজনেস ছিল। তো পরে যেটা শুনলাম যে এই জন্য বলছে তোমার দীক্ষাটা এখন হবে না, 1 বছর পরে হবে, তোমাকে এটা ক্লোজ করতে হবে। তো এমন এক সিচুয়েশন তৈরি হলো, মাতাজি কান্না শুরু করে দিয়েছে, প্রভু কান্নাকারি শুরু হয়েছে, লম্বা হয়ে পড়ে গেছে গুরু মহারাজ চরণে, একদম দণ্ডবোধ প্রণাম দিয়ে, যে গুরু মহারাজ আমার খুব অভিলাষ আপনার কাছ থেকে দীক্ষা নিতে, আমি 10 বছর যাবত অপেক্ষা করছি আপনার কাছে। 10 বছর অপেক্ষা করছে, মানে বিজনেস চলছে, মানে সে ট্রাই করছে কিন্তু বন্ধ করতে পারছে না। ওখানে সিস্টেম হচ্ছে সবাই মাছে পাথে থাকে, বড় প্রপার্টি ছিল। আচ্ছা। তো এক পর্যায়ে মিত্র গ্রুপ ভিতরে ঢুকলেন, এসে যখন উনি খুব পিরাপিরি করছেন গুরু মহারাজকে, উনি বললেন যে গুরু মহারাজ খুব জোরে বললেন, গুরু মহারাজ বলেছে আপনার দীক্ষা এবছর হবে না, সামনে বছর হবে, আপনি চলে যেতে পারেন, বের হয়ে যান। আমি তো দেখি আমার শরীর কাঁপছে, এত স্ট্রিক্ট, যে ধমক দিয়েছে, যে কান্নাকাটি করছে, আর গুরু মহারাজ নিজে খাতা দেখছে।
আমার শরীর কাঁপছে, আমি কি এমনিতে করবো? ছোট থেকে একটু খুব মানে ঘামি। হ্যাঁ, হ্যাঁ। আর অ্যাক্সিডেন্টের সময় একটা ও মানে এখন তো কৃষ্ণ। আরো বেশি হয়, এখানে একটা আচ্ছা। অ্যাক্সিডেন্ট হয়েছিল হ্যাঁ, সেটা। দেখা যাচ্ছে। তো প্রচুর ঘেমে যাচ্ছি, ঘেমে যাওয়ার পর এক পর্যায়ে ওই প্রভু আর মাতাজিকে, মিত্রকে প্রভু অন্য একজন ভক্ত দিয়ে হ্যাঁ। ধরেই বের করে দিলেন এ ভগবান! যে আপনার দিকে এখন হবে না, হ্যাঁ। আপনার 1 বছর পরে হবে। তো সেই পর্যায়ে গুরু মহাশয় আমার খাতাটা নিলেন, খাতাটা নিয়ে আর কিছু দেখেননি, ওই ওর দিকে মানে যে বেরিয়ে যাচ্ছে ওর দিকে হ্যাঁ, তাকিয়েছে, না দেখে আমার খাতাটা গুরু মহারাজ সিগনেচার করে বলছে, দেখে খাতাটা রেখে বলছে যাও প্রচার করো। ফার্স্ট কথা গুরু মহারাজ বলে দেন প্রচার করো, প্রচার করুন। চলে আসেন। যাই হোক দীক্ষার কাজ হয়ে গেল। খাতা যে গুরু মহারাজ রেখেছে প্রচার করো এই কথা শুনেছি, তো বাইরে এসে অপেক্ষা করছি দীক্ষা সব প্রসেসিং করছি। গুরু মহারাজ কখনো বলছে যে 3টের সময় আসবে, মঙ্গল আরতির পর দীক্ষা অনুষ্ঠানে বসবে। হুম, হুম। তখন কটা বাজে রাতের? আমার পরীক্ষা তো প্রায় আমি ঢুকেছি 11টার সময়, হ্যাঁ, রাতে। রাত্রে তখন প্রায় 1টা-1:30 বেজে। ও বাবা! তা আমরা বেরিয়ে আসলাম, হ্যাঁ, আসার পরে বলছে গুরু মহারাজ মঙ্গল আরতির সময় বের হবে, হ্যাঁ। তারপর মানে দীক্ষা যজ্ঞে আমরা সবাই আপনারা রেডি হয়ে যান। তো দীক্ষা সারা রাত চলে গেল, 4:30 গুরু মহারাজ আসেনি। গুরু মহারাজ পরীক্ষার খাতা শেষ করেছে 3:30টার সময়। এটা তো একটু খাতা শেষ করে শেষ করেছেন লেট। গুরু মহারাজ আসলেন 11টার সময়। কোথায় দীক্ষা নেব আমরা, মানে আগের দিন সেই দীক্ষার প্রসেসিংয়ে পরদিন সকালে 11:30টার সময় গুরু মহারাজ বসলেন, দীক্ষা হলো। এখানে আমার জাগতিক টাইটেল ছিল, আমাদের টাইটেল হলো সাহা রায়। তো আমার নাম হলো জ্যোতিভূষণ সাহা রায়। হ্যাঁ। তা আমি মনে মনে প্রার্থনা করছিলাম গুরু মহারাজ আমাকে একটা ওয়ার্ডের একটা নাম দিবে, এত লম্বা টাইটেল লাগবে না। আর গুরু মহারাজের নামগুলো সবসময় লম্বা লম্বাই থাকে, কিন্তু আগেরকার টাইমে উনি একটাই নাম দিত। অনেক তবুও কিছু কিছু নাম ছিল, যে জগদানন্দ পণ্ডিত দাস, মানে এরকম করুণা দাস, নিতাই দাস। তো আমার ইচ্ছে ছিল যে আমাকে একটা নাম দিন। যখন নামটা দিলেন কি খুশি, একদম এক ওয়ার্ডে। এটা একটা অলৌকিক বিষয়। যার দ্বিতীয় অলৌকিক বিষয়, গুরু মহারাজ আমাকে কোনো প্রশ্নই করেনি। সেম গায়ত্রী দীক্ষা তো আমরা 56 জন পরীক্ষা দিচ্ছিলাম 15 সালে লোটাজে, সেইখানে সবাইকে গুরু মহারাজ প্রশ্ন করছে, আমাদের 4 জনের করেনি। 4 জন, একজন ছিলেন কৃষ্ণ বলরাম মন্দিরে, আরেকজন ভুবনেশ্বরে ছিলেন, আরেকজন ছিলেন দিল্লি ভক্ত। 4 জন ভক্ত গুরু মহারাজ কোনো প্রশ্নই করেনি। আর সবাইকে ইন্ডিভিজুয়ালি যে তোমরা এইগুলো করেছো, গায়ত্রী করেছো, শিখিয়েছে। মণিগোপাল প্রভু ছিলেন তখন। তো মণিগোপাল প্রভু, ওরা কি সর্বদয় প্রভু, ওনারা ছিলেন। বলছে তোমাদের কি ওরা শিখিয়েছে কিভাবে করতে হবে? আমরা বলছি হ্যাঁ গুরু মহারাজ সবাই শিখিয়েছে। তো এইভাবেই ইসকনের সাথে একটা চলে আসলাম। তো সর্বোপরি কন্টিনিউ 2006 সাল থেকে 17 সাল পর্যন্ত প্রতি বছরই মায়াপুর আসতাম। আচ্ছা, তো ভালো লাগলো শুনে আপনার এই আপনার ইন্সপিরেশন কিভাবে আপনি ইসকনের সাথে যুক্ত হয়েছেন। আমরা আরও শুনতে চাইবো যে আপনি মায়াপুরে কিভাবে এসেছেন, আর এই যে সেবা ইসকনের মধ্যে থেকে আপনি যে নিত্যানন্দ প্রভুর ধাম একাচক্র ধামে যে সেবাটা পেয়েছেন, এইটা একটু বলুন প্রভু। হ্যাঁ, এটা আসলে এটাও একটা গুরুদেবের অহৈতুকী কৃপা। আমার আসার কোনো প্ল্যানই ছিল না। আমরা প্রতি বছরই 2006 সাল থেকে কন্টিনিউ এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, আমি 2006 থেকে 2017 প্রতি বছরই একবার একদম এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হয়ে আসতাম কন্টিনিউ। আচ্ছা, তো একবার সেটা হবে 2000, মানে গুরু মহারাজের যে বিশেষ কৃপাটা লাভ হলো সেটা হলো এই আমরা 2006 সালে গুরু মহারাজ একবার গোরাদহে গিয়েছিলেন। ওটা কোথায়? নবদ্বীপ মণ্ডল পরিক্রমা পরে যেটা স্বরূপগঞ্জ ছাড়ি গোড়া, যেখানে প্রচন্ড ধুলো খেলা হয়। ওকে ওকে, সেটা একটা মানে সেখানে এটা একটা গুরু মহারাজের বিশেষ কৃপা ছিল। ওই বছরই গুরু মহারাজ একদম মাটির বালের নিচে চলে গিয়েছিলেন, শুধু মুখটা বেরিয়েছিল। বাবারে! তখন ওই ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, এখন যিনি মহারাজ সিলেটের, আর মহামনোরঞ্জন প্রভু, আচ্ছা, ওনাকে একদম বালির নিচে আমরা দিয়ে দিয়েছিলাম, দিয়ে বালি দিয়ে ঢেকে দিয়েছিলাম। মানে এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় একটা বিশেষ পাওয়া, যে গুরু মহারাজকে এইভাবে পেয়েছিলাম। আচ্ছা, তো 2008 সালে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, এখানে 13 জন স্পট ডেথ হয়। কি ওইটা কিভাবে? বাস অ্যাক্সিডেন্ট। ও কৃষ্ণ! তো তখন গুরু মহারাজ স্বামীবাগে গিয়েছিলেন
সেইখানে গুরু মহারাজের কৃপা পেলাম। গুরু মহারাজ বললো যে ভয় পেও না, প্রচার করতে গেলে এরকম আসবি, এরকম বাধা আসবি। আসলে সেটা আমারই একটা ভুল, কারণ ওই দিনই প্রথম একদিন আমি শুধু জপমালা নিয়ে যাইনি। ও কৃষ্ণ, গুরু মহারাজের কৃপা সেটা হলো। তো এইভাবে আসা যাওয়ার ভেতরে 2017 লাস্টে মায়াপুরে একবার আসলাম। মানে আপনি ডিসিশনটা কিভাবে নেন যে আমি একবারে মায়াপুরে চলে আসবো? সেটাই, মানে 2017 সালের লাস্টে আমরা যখন এখানে আসি, এসে ঘুরতে আসলাম এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। আসার পর মন থেকে কেন যেন একটু আসছে যে 2022 সালে মন্দির উদ্বোধন হয়ে যাবে, এখন আসা উচিত, কিন্তু ফাইনালি কিছু করতে পারছিলাম না। তো হঠাৎ একদিন বাড়িতে মনে হলো যে না, চলে যাব। কথা কাটাকাটি হচ্ছিল একটু নিয়ে ভক্তিপথে, কার সাথে? ফ্যামিলির সাথে, মানে স্বামী আপনার আমাদের ফ্যামিলির সাথে কথা কাটাকাটি হচ্ছে, মানে ভাইয়েরা ভক্তিপথে আসছে না, আমরা শুধু ফ্যামিলি, তো একসাথে যেটা হয় আর কি, স্ট্রাগল। তো ভাবলাম যে ঠিক আছে মায়াপুরে চলে যাও হঠাৎ করে। তো মায়াপুরে আসার পর তখন 2008 গুরু মহারাজ অসুস্থ লীলায় পড়ে গেলেন, খুব স্ট্রাগল। আসার পর 2018 দিকে গুরু মহারাজ যখন চেন্নাই চলে যাবেন লাস্টে, 19 সালে খুব ক্রিটিক্যাল অবস্থা চলছে। তা 18 সালে গুরু মহারাজ যখন আছেন, চেন্নাই আছেন, তখন এই রাধা মাধবের সামনে 24 আওয়ার্স কীর্তন হচ্ছে। যেটা তখন তো মহাপ্রভু নিজে কান্না করেছিলেন ওই দিনটায়। তো ওইটা লিড করছিলেন হিজ গ্রেস, আমার গৃহস্থ কমিটি লিড করছিলেন হিজ গ্রেস প্রেম চৈতন্য প্রভু, আমাদের গঙ্গা মন্দিরের যে চেয়ারম্যান। তিনি আমাকে সুযোগ দিলেন। আর এখানে ছিলেন আরেকজন ছিলেন হিজ গ্রেস প্রাণবল্লভ, আপনি চেনেন কিনা? প্রাণবল্লভ না গোপী প্রাণবল্লভ। তো উনি প্রতিদিন আগে ফার্স্ট কীর্তন করতেন। তো প্রেম চৈতন্য প্রভু একদিন আমাকে যেদিন কীর্তন সুযোগ দিলেন, তারপর দিন থেকে সেকেন্ড কীর্তন আমাকে দিতেন। আর বলতেন যে খুব মানে আবেগ দিয়ে তুমি কীর্তন করবে, খুব যাতে আমরা সবাই কান্না করি, এরকম কীর্তন করতাম। যাই এইভাবে কীর্তন করতে করতে 2018 লাস্টে যিনি আমাকে মায়াপুরে থাকার জন্য সবচেয়ে ইন্সপায়ার করলেন, তার সাথে কোনো পরিচয় ব্লাড কানেকশন নেই, চিনবেন, হিজ গ্রেস নিত্যানন্দ প্রভু, জনার্দন নিবাস ওনার। ও উনি এখানে থাকে, হ্যাঁ, নারগোপালপুর বাড়ির পাশে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো উনি আমার কীর্তন শুনে একদিন মঙ্গল আরতি পরে পঞ্চদত্ত কোর্টের আমাকে বলছেন যে প্রভু আপনি কি রাধা মাধবকে কীর্তন শোনাবেন? তো আমি বললাম যে প্রভু যদি আপনারা কৃপা করেন, 17 সালে মাইন্ড আমার সেট হলে যে আমি চলে আসবো। আর এইদিকে গুরু মহারাজ এরকম তার কীর্তনে হঠাৎ করে উনি বলছেন যে প্রভু আপনি যদি চলে আসেন রাধা মাধবের রেগুলার কীর্তন শোনান তাহলে কি ভালো হয় কিনা। আমি বলছি আপনারা যদি কৃপা করেন। তো তিনি বলছেন ঠিক আছে আপনি অপেক্ষা করুন 2-3 মাস, মানে তখন এটা অক্টোবর নভেম্বরের মতো হবে 18, 3-4 মাস পর জানুয়ারির 1 তারিখে উনি আমাকে এই নিত্যানন্দ ধাম ডেভেলপমেন্ট প্রজেক্টের দায়িত্ব দিলেন। সেই থেকে এখনো পর্যন্ত এই প্রজেক্টে আছি। তার মানে এটা উনি সবকিছু ঠিক করে দিয়েছিলেন, আপনার এখানে থাকাটা আর সেবাটাও। বা খুব ভালো, খুব ভালো। আর আপনার ইচ্ছা ছিল না ওখান থেকে আপনি ভাবছিলেন চলে যাব, আর এটা তো এক বলে না, এটা চিন্তামণি ধাম, যে এখানে যেটা আপনি ভাববেন সেটাই হবে একদম। সেটা একটা অলৌকিক গুরুদেবের অযাচিত কৃপা। আমি প্ল্যান করছিলাম যে এখানে আমি কি করব, কোনো সেটাই সবাই এটাই ভাবে, জাস্ট কেবল আমার বাড়ির কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হয়েছে, এখন কি করব, একটা তো কিছু লাগবে। তো আসলে গুরু মহারাজ তো জানে যে কি করতে হবে, আর আমাদের ছোট থেকে কীর্তনের খুব শখ। তো সেই সুযোগটা নিত্যানন্দ প্রভুর মাধ্যমে একদম নিজের ছোট ভাইয়ের মতো তিনি এখনো পর্যন্ত, মানে আমার মানে করোনার সিচুয়েশন কালীন উনি যা করেছেন নিজের ভাই বা নিজের ফ্যামিলির লোকেরা এরকম ভাবে করে না। প্রতিদিন ফোন কি লাগবে কি করতে হবে উনি মানে সবজি এখনো পর্যন্ত টেক কেয়ার করেন। খুব ভালো শুনে। তো সেই থেকে নিত্যানন্দ ধাম ডেভেলপমেন্ট প্রজেক্টে এখনো আছি এবং প্রতি বছর। মানে আপনি যখন মায়াপুরে আসেন তারপরে এই প্রজেক্টটা হয়েছিল নাকি আপনি যখন ওখানেই ছিলেন তখন থেকে এটা ছিল? শুধু আপনাকে এটা অনেক আগে থেকে ছিল। আচ্ছা আচ্ছা, মানে আপনাকে বসানো হয়েছে। আমার আগে যিনি দায়িত্বে ছিলেন তিনি হলো বিষ্ণু দাস। আচ্ছা আচ্ছা, তার মানে আগে থেকেই ছিল, অনেক আগে ছিল।
বুঝতে পেরেছি। তো আপনাদের এই ডিপার্টমেন্টটা একাচক্র ধাম ডিপার্টমেন্ট যেটা আছে, এইটা মায়াপুরে যারা ভিজিটার্স আসে ওদের জন্য কি সুবিধাটা দেয়? অ্যাকচুয়ালি আমাদের যখন ভিজিটার এখানে আসেন তাদের ফাইনালি আমরা কাজ করি, আমাদের মন্দিরের ভিতরে গৌরাঙ্গ ট্রাভেলস আছে, হ্যাঁ, সেখান থেকে আমরা ট্রান্সপোর্টেশনের কাজ কালেক্ট করি। আদারওয়াইজ যদি কোনো প্রবলেম থাকে বাহির থেকে আমরা সেই তো ধরেন একটা ফ্যামিলি আসলো, ওরা একাচক্র ধাম যাবে, তো ফ্যামিলির ক্ষেত্রেও আপনারা করে দেন? একদম। আর বাল্কে যদি ধরেন 100-200 লোক আসলো, ওরা যাবে? টোটালি, যেমন আমরা প্রতি বছর নিত্যানন্দ ফেস্টিভ্যালে তো প্রোগ্রাম ট্যুর থাকি, 3 দিন ট্যুর থাকে ফেস্টিভ্যাল উপলক্ষে। এছাড়া মায়াপুরের যে সমস্ত অকেশনগুলি হয়, যেমন জন্মাষ্টমী, রাধাষ্টমী, ব্যাস পূজা, গৌর পূর্ণিমা, এই সমস্ত ফেস্টিভ্যালও পরিক্রমা শেষ হয়ে যায়, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, এর মাঝখানেও ট্যুর হয়। তা আপনি কি একটা রেঞ্জ বলতে পারেন কোন সিজনটাতে খুব বেশি ভিড় হয় বা প্রেসার থাকে, কোন সিজনে কম থাকে, নাকি শুধু ওই নিত্যানন্দ ত্রয়োদশীর সময়টা একটু? নিত্যানন্দ ত্রয়োদশী প্রচন্ড ভিড় থাকে সেখানে, তখনই যাওয়ার একটা থাকে, একদম থাকে না, মাস্ট হবেই, ট্যুর হবে। বুঝতে পেরেছি। তো আপনি কোনো কিছু বলতে পারেন প্রভু, যে প্রভুপাদের কোনো ইচ্ছা ছিল যে যারা মায়াপুরেই আসে ওরা একাচক্র ধামটা দেখবে, ওরকম কোনো ইচ্ছা কোথাও আপনার জানা মতো, যে প্রভুপাদ চেয়েছিলেন যে যারা মায়াপুরে আসে ওরাও একাচক্র ধাম জানুক, ওটা কোথায়, নিত্যানন্দ প্রভুর জন্মস্থানটা জানুক, এরকম কোনো কিছু আপনি জানেন এই বিষয় নিয়ে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ যে এরকম একটা সুন্দর কোশ্চেন করার জন্য। এটা অনেকে, কারণ আমরা যারা মায়াপুরে আছি অনেকে এইটা মায়াপুর ধামটাকে বেশি ইম্পর্টেন্স দেয়, তার উপর আরেকটা ইম্পর্টেন্স আছে নিত্যানন্দ প্রভুর ধাম। যাই হোক, তো আপনি এটার উপরে বললে আমরা ভিউয়ার্সরা খুব ভালো এটা উপকার পাবে। আমি আমার সিনিয়র ভক্তদের কাছে যতটুকু শুনেছি, কিছু ভক্তদের সাথে এই কয়েক বছরের থেকে, যে আমরা প্রথম প্রভুপাদের 3টি স্বপ্নই ছিল। 3টি স্বপ্ন মিনস প্রভুপাদ মায়াপুরে ল্যান্ড নেওয়ার জন্য খুব কষ্ট করছিলেন, পাচ্ছিলেন না। তখন যে আপনি জানেন শান্তিপুর যে আছে উদিত শ্রীপাঠ, প্রভুপাদ ওই পাশে আসার আগে একটা শান্তিপুর থেকে একটু দূরে একটা আম বাগানে থাকে প্রভুপাদ, সেখানে এসে অবস্থান করতেন। আচ্ছা। আসার পর এসে উদিত শ্রীপাঠে এসে প্রভুপাদ প্রসাদ পেতেন এবং উদিত প্রভুর কাছে প্রার্থনা করতেন মায়াপুরে ল্যান্ড নেওয়ার জন্য। খুব স্ট্রাগল পাচ্ছিলেন না। তখন প্রভুপাদ 3টি অপশন বলছিলেন, আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ এবং তমাল কৃষ্ণ স্বামী মহারাজ, তো ওনাদেরকে তখনকার সময় যারা মেন ছিলেন সেই সমস্ত মহারাজদের উনি প্রভুপাদ বলছিলেন যে তা আমরা যদি একান্তই মায়াপুরে ল্যান্ড না পাই তাহলে আমরা প্রথম ল্যান্ড নেব নিত্যানন্দ ধামে। যদি তাও না হয়, নিত্যানন্দ ধামে যদি আমরা না পেতে পারি, তাহলে আমাদের ল্যান্ড হবে উদিত শ্রীপাঠ, যেটা শান্তিপুর। তো গুরু মহারাজ নাকি বলেছিলেন যে প্রভুপাদ আপনি ভগবানের প্রতিনিধি, শুদ্ধ ভক্ত, আপনার 3টি বাসনাই পূর্ণ হবে। তো দীর্ঘ প্রায় মায়াপুর ল্যান্ডের পর অনেক আগে সেখানে ছিলেন হিজ গ্রেস সনাতন গৌরাঙ্গ দাস প্রভু। সনাতন গৌরাঙ্গ দাস মায়াপুর যে একাচক্রের যে মন্দির, বর্তমান মন্দির, তিনি সেটা দীর্ঘদিন সেবা করেছেন। এখান থেকে ওনাকে সেন্ট্রাল ডিপার্টমেন্ট থেকে 50,000 টাকা দিয়ে পাঠানো হয়েছিল। আচ্ছা, জমিটা নেওয়ার জন্য নাকি? জমি বা মন্দিরের ডেভেলপমেন্টের জন্য। আজকে সেখানে প্রায় আমি যতটুকু জানি যে মন্দিরে এখন বড় গেস্ট হাউস হয়েছে, সুন্দর মন্দির হয়েছে। হ্যাঁ, আমরা তো গিয়েছিলাম, খুব সুন্দর মন্দির। 2 বছর আগে আমি গিয়েছিলাম, খুব সুন্দর মন্দির হয়েছে। এখন এখানে টেম্পল প্রেসিডেন্ট হিজ গ্রেস নিতাই পদ্ম কমল প্রভু, তিনি লিড করছেন। 2 বছর হয়ে গেল, 2 বছরের উপরে হয়ে গেল। তো এখন আরো কিছু প্রজেক্ট এই ডেভেলপমেন্টের জন্য, যেহেতু আমাদের ল্যান্ড পারপাস হয়ে গেছে, ল্যান্ড হয়ে গেছে, মন্দির হয়ে গেছে, গেস্ট হাউসও হয়ে গেছে। গেস্ট হাউস, ছোট গেস্ট হাউস। হ্যাঁ, গেস্ট হাউস ছোট, এত বেশি কারণ ওই নিত্যানন্দ ত্রয়োদশীতে গেলে অনেক হয়। টোটালি আমাদের বর্তমান যে সিচুয়েশন আছে, ডেইলি প্রায় 180 থেকে 90 জন ভক্ত থাকতে পারে। ডেইলি ওখানে থাকতে পারে আর কি, এরকম ব্যবস্থা আছে। ও আচ্ছা। কিন্তু আমাদের ইচ্ছা আছে এই ডেভেলপমেন্ট, কারণ যেহেতু টিওবিপি উদ্বোধন হবে, সারা ওয়ার্ল্ডের ভক্তবৃন্দ এখানে আসবে। আর ইসকন মানে হলো মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, মাস্ট যাবে। তো আমাদের কারিকুলাম হলো এখন যে ওইখানে আরো কিছু ল্যান্ড, কারণ দিন যাচ্ছে ল্যান্ডের দাম অনেক বেড়ে যাচ্ছে, লোকও বাড়ছে, অনেক বাড়ছে। আর প্রতিদিন এখন প্রায় 5-7 হাজার ভক্ত প্রতিদিন থাকে
আরো উদ্যোগ থাকে। অকেশনে তো অনেক ভক্ত হয়, যেমন গত নিত্যানন্দ ফেস্টিভ্যালে আমাদের 60,000 ভক্তের প্রসাদ ফ্রি প্রসাদ দেওয়া হয়েছে ওখানে কন্টিনিউ 3 দিন। আরে বল, এত প্রসাদ। তো সেই হিসেবে আর যেহেতু পাশে আছে তারাপীঠ আছে, ওইখানেই তো মা প্রায় কালী যে সারা অল ইন্ডিয়ার, ওখান থেকে 1 ঘন্টার দূর, তাই তো? হ্যাঁ, 1 ঘন্টা 40-45 মিনিট সময়। তো সেখান থেকে মানে ভক্তবৃন্দরা এখানে একচক্র ধাম এসে, আর বিশেষ করে ইসকনের একচক্র ধামের প্রসাদ খুব সুস্বাদু প্রসাদ, অনেক অনেক। এটা যারা গিয়েছে তারা বলতে পারবে একদম। অনেক সময় অনেকেই বলে যে মায়াপুরের থেকে নাকি নিত্যানন্দ ধামের প্রসাদ আরো, যদিও কম্বাইন করছি না আমরা, কিন্তু অনেকেই বলে এরকম। না, এটা ঠিক বলেছেন, নিত্যানন্দ ধামের প্রসাদ অ্যাকচুয়ালি অন্যরকম একটা বিশেষ কৃপা। কারণ যখন ট্যুরে যাই, সেই ট্যুরের কৃপায় বলছিলেন যে পারমার্থিকভাবে ডেভেলপিং এর জায়গা হলো একচক্র ধাম। কারণ নিত্যানন্দ প্রভু ওই স্থানগুলিকে এমনভাবে প্রকাশ করেছেন, যেমন একটা প্লেসে আমি শুনেছিলাম নারুগোপাল প্রভু গিয়েছিলেন এবং সিনিয়র ভক্তদের শ্রীমুক্তি শুনেছিলাম যে হাটুগাড়া যে একটা জায়গা আছে, সেখানে নিত্যানন্দ প্রভুর একদম ছোট ভাই বঙ্কিম রায় উনি দেহ রেখেছিলেন। দেহ রাখার পর তার মা মানে পদ্মাবতী দেবী এবং হারাই পণ্ডিত, ওনারা সেই পুত্র বিরহে একচক্রা গ্রাম ছেড়ে তীর্থ পর্যটনে বেরিয়ে যেতে চেয়েছিলেন, এবং উনি মনে মনে বাসনা করেছিলেন যে আমরা তীর্থ পর্যটন করেই আমাদের জীবনকে অতিবাহিত করব। তো নিত্যানন্দ প্রভু তখনকার সময় তার মাকে বললেন, বাবাকে বললেন যে তোমরা যেহেতু তীর্থ ভ্রমণ করবে, গঙ্গা স্নান করতে চাও, আমি গঙ্গায় শুধু তুমি তোমার এমন ছেলে রেখেছ, সে যদি বলে তাহলে সমস্ত গঙ্গা এখানে চলে আসবে। তো নিত্যানন্দ প্রভু ওই জায়গায় যেখানে বঙ্কিম রায় করেছিলেন, দেহত্যাগ করেছিলেন, সেখানে হাঁটু দিয়ে উনি আঘাত করেন। তো বলা হয়েছে নিত্যানন্দ ধামাষ্টকের সময় বলছিলেন যে ওইখানে সপ্ত যে নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদী, সিন্ধু, কাবেরী, ওই স্থানে সশরীরে প্রকটিত হয়েছিল। ওই স্থানে আমরা গিয়েছিলাম। নিত্যানন্দ প্রভুর আহ্বানে গঙ্গা যে এসছেন, যে ওনার যে শুধু জল তা না, ওনারা সশরীরে এখন প্রকটিত হয়ে নিত্যানন্দ প্রভু পিতামাতাকে প্রণাম করছেন। সেই থেকে বলা হয়েছে যে কি, যেহেতু নিত্যানন্দ প্রভু হলো সেবক ভগবান, পৃথিবীর যত তীর্থ আছে, যত গঙ্গা স্নান আছে, মানে গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদী, সপ্ত সমুদ্র যতগুলি আছেন সবগুলো এখানে বিরাজমান। তাই বলা হয়েছে যে অন্যান্য স্থানে যদি কেউ একদিন থাকে, মায়াপুর ধামে হলো 1000 গুণ ফল বেশি, একচক্র ধামের ফল হলো 1,00,000 গুণ ফল বেশি। নিত্যানন্দ প্রভু কারণ কেউ কার থেকে কম নেই না, নিত্যানন্দ প্রভু এতই করুণা, কারণ সে আঘাত পেয়ে রক্ত পড়ছে তবুও বলছে প্রেম দিয়েছে। আর মহাপ্রভু কিন্তু একটু অন্যরকম। তো মহাপ্রভুর থেকে আরো উদারতা হলো নিত্যানন্দ করুণার অবতার, সেইভাবে বলছিলেন ভক্তবৃন্দরা। তো আসলে ওটা অন্যরকম একটা ফিল। আমরা এখন এই একচক্র ধামের ডেভেলপমেন্টের জন্য গুরুমাস রিসেন্ট কিছু দিয়েছেন, প্রোগ্রাম দিয়েছেন। সেই প্রোগ্রামটা চলছে যে নিত্য সেবা আছে কিছু, যেটা ডেইলি পারপাস, মানে সারা ওয়ার্ল্ড থেকে, মানে 1 ইয়ার মিনস 365 দিন, সেই 365 দিনে 365 জন মানে ভক্তের পূজা হবে, মানে কন্টিনিউ প্রতিদিন একজন করে চলবে, কন্টিনিউ চলতেই থাকবে। সেক্ষেত্রে ডোনেশন লিমিটেড, মাত্র 55,555। বুঝতে পেরেছি। চলছে, প্রোগ্রামগুলি চলছে, আর নিত্যানন্দ ধামের সেবাও চলছে। এখন আপনারা যে এখানে যে মানে প্রজেক্ট, যেটা একাচক্র যে প্রজেক্টটা আছে, সেটা নিয়ে আপনাদের ফিউচারটা কি দেখছেন? মানে আপনারা একাচক্র ধামকে কি দেখতে চাচ্ছেন এখন? মায়াপুর থেকে আপনারা কি দেখতে চাচ্ছেন? কারণ আপনারা মায়াপুর থেকে হেল্পটা, মানে যে বলে না ব্যাকআপ, ওরা ওইখানে করছে যেটা করছে, আপনারা এখান থেকে একটা হেল্প দিচ্ছেন। কেন যতই বলেন না কেন, একাচক্র ধাম এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, যেটা আপনি বলেছেন। আর মায়াপুর অলমোস্ট দেখা যাচ্ছে যে অলরেডি ডেভেলপ বা এখন হচ্ছে, শুধু আমরা টিওভিপি ওপেনিং এর জন্য বসে আছি। সো আপনারা কি ফিউচার দেখছেন একাচক্র ধাম নিয়ে? ওখানেও কি অদ্ভুত মন্দির হবে এটার মতো আরো বড়টা? না, এটা কখনোই হবে না, কারণ প্রভুপাদের ইচ্ছা হলো অল ওয়ার্ল্ডে একটাই থাকবে অদ্ভুত মন্দির। সেটাকে কেন্দ্র করে অন্যান্য মন্দিরগুলি যতই প্রবেশ করে সারা পৃথিবীতে যেটাই চায় এটির সাথে রিলেটেড থাকবে। আর যেহেতু মায়াপুর থেকে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান কাছে, মন্দির যতটুকু হয়েছে সেটা হবে থাকবে,
কিছু কিছু প্রজেক্ট হবে, যেমন চিলড্রেন পার্ক হবে, আচ্ছা, গেস্ট মানে হাউস আরো হবে, বড় হবে তাই তো? পার্ক হবে, কারণ ফরেনার ডেপুটিরা আসবে, শিশুদের ওরা একটু খোলামেলা জায়গা পরিবেশ পছন্দ করে। এরকম পার্ক হবে, বড় গোশালা থাকবে, বড় গেস্ট হাউস থাকবে, যাতে প্রায় অন্তত পক্ষে 5-10 হাজার ভক্ত সেখানে থাকতে পারে। আচ্ছা, এরকম প্ল্যান আছে। আর কৃষি খামার এই সমস্ত ল্যান্ডের জন্য অনেক ডেভেলপমেন্ট। হ্যাঁ, অনেক ডেভেলপমেন্ট দরকার, কারণ ওটা থেকে ক্যাম্পাস বানাতে হবে। এখন যে পরিস্থিতিতে আছে, শুধু একটা মন্দির আছে, পিছনে গোশালা, একটা গোশালা দেখেছিলাম আমি, ছোট আছে গোশালা, আর একটা গেস্ট হাউস দেখেছিলাম, ছোট গেস্ট হাউস আছে। এখন সেটা ল্যান্ডের জন্য চলছে। আর আমি একটা পার্সোনালি একটা জিনিস জানতে চাচ্ছি, আমরা যখন নিত্যানন্দ প্রভুর ধামে যাই, তখন যেখানে ওনার জন্মস্থানটি, অরিজিনাল জন্মস্থান, ওইটার টাইমিং একটু বললে ভালো হয়। কারণ আমি যখন গিয়েছিলাম টাইমিং মিলে নেই। আমরা গিয়েছিলাম রাতের বেলা, আমরা এখান থেকে বাস দিয়ে গিয়েছি, ওখানে পৌঁছেছি ভোরবেলা 4টার দিকে। ভগবান দর্শন করলাম আমাদের ইস্কন মন্দিরে, গিয়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু রেস্ট করেছি, কারণ সারা রাত্রে ঘুম হয় নাই করে। রেস্ট হওয়ার পরে প্রসাদ পেলাম, সকালের প্রসাদ গিয়ে আমরা প্রথমে পুরোটা ট্যুর দিলাম একাচক্রতে, বাঙ্কিম, রায়রে, তারপরে হাটুডাঙ্গা, তারপর জগন্নাথ, যেখানে একটা বৃদ্ধ, উনি মানে নিত্যানন্দ প্রভুরই কাহিনী এটা, যে ওরা বৃদ্ধ ছিল, মা বাবা যেতে পারছিল না, তো উনি নিত্যানন্দ প্রভু জগন্নাথ বলদেব সুভদ্রাকে নিয়ে এসেছে ওই জায়গাটাতে। মানে ওই একটা জায়গা আছে, ওই স্টোরিটা আমি ক্লিয়ার জানতে পাইনি, ওইখানে লোকাল ভক্তরা বলছিল। তো ওইটা একটা অনেক আমরা ঘুরেছি ওইখানে। তো ঘুরতে ঘুরতে আবার দুপুরবেলা হয়ে গেল, প্রসাদ পেলাম, গিয়ে আমরা নিত্যানন্দ প্রভুর মেইন জায়গাতে, যেখানে উনি জন্ম নিয়েছিলেন, ওখানে যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু ওইখানে যেতে না যেতে ওখানের গার্ড বলছে আপনাদের সময় মানে এখন বন্ধ, আপনারা 5টার পরে আসেন, 5টার পরে আমরা ট্রেন ধরতে হবে। তো আপনি যদি টাইমিংটা আপনার জানা আছে, কারণ ওটা তো ইসকনের আন্ডারে নাই। আর আচ্ছা, ওটা গরিমোট, আমি শুনলাম ওটা সরকারের আন্ডারে। আচ্ছা আচ্ছা, ওখানে ওরা, আপনি টাইমিংটা একটু বলে দিলে আমাদের ভিজিটার্সের জন্য আরো ভালো হবে ওরা যাওয়া। সেখানে ওরা ঠিক মানে ভোরবেলা মঙ্গল আরতি হয়। আচ্ছা, ওখানেও হয়? হ্যাঁ, মানে আমাদের মতো ইসকনের মতো হয় না, ওদের মতো যেরকম গড়িয়ামঠে সেখানে সেটা হয়। ঠিক 11:30টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, দুপুর 11:30টায় ভোগ হয়, তারপর আর 10 মিনিট থাকে আরতির পর, 12টার সময় টোটাল মন্দির ক্লোজ, একদম যত মন্দিরগুলি আছে। হ্যাঁ, ইসকন সহ। ইসকন না, একমাত্র ইসকন শুধু আমাদের লিবারাল যে টাইম, মানে একটা 30 মিনিট পর্যন্ত ওইখানে থাকে। আর অন্যান্য যেমন বঙ্কিমরাজ, জগন্নাথ মন্দির, তারপর এই আপনার নিত্যানন্দপুর জন্মস্থান, পঞ্চপাণ্ডবতলা, এসবগুলো 12টার ভিতরে ক্লোজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আবার 4টার পরে খুলে ওরাও খুলে 4টার পরে। আবার রাতে ওদের বন্ধের টাইমটা সেই 8টা পর্যন্ত থাকে, সন্ধ্যা আরতির পর ভোগের 8টা বন্ধ হয়। ইসকন যেমন 8:30 হয়, আমাদের একটাই থাকে প্রচার। এই আর কি বর্তমান চলছে। তো এটা অদ্ভুত স্থান, আপনি ওইখানে গেলে ফিল করতে পারবেন যে নরহরি ঠাকুরের, আমরা বলি নরহরি আদি করে সন্ধ্যা আরতি গাই, সেখানে নরহরি ঠাকুরের সেবিত বিগ্রহ আছে। নটবর মহাপ্রভু, হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক বলেছেন, অনেক সুন্দর, নিজের হাতে সেবিত বিগ্রহ। নিত্যানন্দ মন্দিরে যখন যাবেন, সেই আমরা যে গাই নরহরি আদি করে চামারলা, সেই নরহরি ঠাকুরের সেবিত বিগ্রহ সেখানে আছে। আমি যখন একাচক্র ধামে সত্যিকার গিয়েছিলাম, আমার যখন ঢুকেছি তখন লাগছিল আমি অন্য পৃথিবীতে এসেছি, মানে লাগছিল না যে আমি পৃথিবীতে, কারণ ওখানে এনভায়রনমেন্টটা, কেন মায়াপুরে আজকালের টাইমে যে এনভায়রনমেন্ট আমরা দেখছি, শুধু বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, গাছগালা তো নেই, তার উপরে আপনার গোমাতাকেও দেখা যায় না। ওখানে গিয়ে আমার একটা মানে আমি লেগেছে আমি অন্য কোথাও এসেছি, এটা আউট অফ ওয়ার্ল্ড, অভিন্ন বৃন্দাবন। হ্যাঁ, আমার এরকম লেগেছে আমি কোথায় এসলাম, এরকমও জায়গা আছে। কারণ সারাদিন আমরা হেঁটেছি, কিন্তু আমরা একটুকু মানে টায়ার্ডনেস আসে নাই, সারাদিন হেঁটেছি। যাই হোক, তো আমার খুব ভালো লেগেছে, মানে এখনো ইচ্ছা করছে আমি কখন যাব, ওইরকম ইচ্ছাটা জাগছে। দেখি এখন যে প্ল্যান থাকবে অবশ্যই ভবিষ্যতে যখন যাব। তো প্রভু, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি আস্তে আস্তে। আপনার কাছ থেকে অনেক অনেক ভালো ভালো কথা শুনতে পেরেছি, আশা করি ভবিষ্যতে আবার শুনবো। এখন যেটা লাস্ট মেসেজ আমাদের ভিউয়ার্সকে, যেটা আপনি বলতে চান, যে আপনি কি মেসেজ দিতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে, যারা বাইরে শুনছে, ওদেরকে কি মেসেজ দিতে চান আপনার একাচক্র ধাম ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে? আমি সর্বপ্রথম ভিউয়ার্সদেরকে ধন্যবাদ জানাবো যে এতক্ষণ সময় আমাদের সাথে ছিলেন, সময় দেওয়ার জন্য। তো আমি বলবো যে প্রভুপাদ চেয়েছিলেন
যে গৌরী মহাপ্রভুর যে শিক্ষা সারা পৃথিবীতে প্রচার হবে, তো এটা কর্ণধার হলেন নিত্যানন্দ প্রভু, যাকে দিয়ে প্রচার কার্য করছিলেন। আর তারই বার্থপ্লেস হলো একচক্র ধাম। তো নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে সবাইকে আমি আমন্ত্রিত করছি, কারণ এই কলিযুগে এই দিব্য স্থান হলো ভজনের, ভক্তিপথের বলদানকারী স্থান। এখানে এক রাত্র যাপন করা মানে অন্যান্য স্থানে, যেখানে মায়াপুর বলা হয়েছে যদি অন্যান্য স্থানে 1000 বার থাকে, এখানে এক রাত্র হয়। ঠিক নিত্যানন্দ ধাম হলো এরকমই একটা স্থান। কারণ মহাপ্রভু যাকে বলছেন, যে মহাপ্রভু নিজে বলেছেন নিতাই যার আমি হই তার। এবং আচার্য বৃন্দরা বলছেন, ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জোড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। তাই নিত্যানন্দ স্থান হলো এরকম স্থান। অন্যান্য স্থানে যদি 1,00,000 বার থাকা হয়, এখানে এক রাত্রি গেলে সেই ফল লাভ করা যাবে। তো প্রভুপাদের ইচ্ছা পূরণার্থে ওই ধামের ডেভেলপ করার জন্য সমস্ত ভক্তদের কাছে আমি প্রার্থনা জানাবো। আমাদের মায়াপুর একচক্র ধাম ডেভেলপমেন্ট প্রজেক্ট, চক্র বিল্ডিং 150 রুম নাম্বার, এবং আমার ফোন নাম্বার 7431074694, হোয়াটসঅ্যাপ, অ্যান্ড 8016401401। আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কারণ মহাপ্রভুর এই বাণীকে প্রচার করতে হলে আমাদের নিত্যানন্দ প্রভুর কৃপা অবশ্যই প্রয়োজন। অবশ্যই নিতাই কৃপা হলে মহাপ্রভুর কৃপা পাবো, মহাপ্রভুর কৃপা হলে রাধা কৃষ্ণের কৃপা পাবো। সর্বোপরি প্রভুপাদের ইচ্ছা পূরণে আমরা সহযোগিতা করতে পারবো। কারণ শিল প্রভুপাদ চেয়েছেন এই 3টি স্থান যেন খুব দ্রুত ডেভেলপ হয়। তো প্রভুপাদদেরকে আমরা হেল্প করতে পারবো। সবাইকে এই আহ্বান জানাবো, আপনারা সকলেই আমাদের মায়াপুর ধামে শিল প্রভুপাদের টিওবি দর্শন করুন এবং দর্শন করে একচক্র ধামে নিতাই কৃপা লাভ করুন। তাই হোক। হরে কৃষ্ণ। খুব ভালো লাগলো প্রভুর কাছ থেকে আমরা খুব ভালো তথ্য জানতে পেরেছি। কারণ আমি পার্সোনালি যেটা আমার খুব জানার ইচ্ছা ছিল, সেটাও আজকে প্রভুর কাছ থেকে জানতে পেরেছি। আর শেষে এটাই বলবো যে প্রভুর সাথে আপনারা যোগাযোগ করবেন যখন আপনারা মায়াপুর আসেন, বা আপনাদের একচক্র ধাম যাওয়ার যদি ইচ্ছা থাকে, অবশ্যই আপনি প্রভুর সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের নিচে ক্যাপশনে দিয়ে দেবো ওনার নাম্বার, এবং কি ওনার যে অফিসে উনি চক্র বিল্ডিংয়ে সেবা করেন, আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আর যখনই আপনারা আসেন, প্রভুদের সাথে দেখাও করতে পারবেন, উনি সবসময় থাকে ওখানে। তো খুব ভালো লাগলো প্রভুর সাথে আজকে আমরা এই সব তথ্য জেনে, আর আমাদের চ্যানেলে ওনাকে আমন্ত্রণ করে। অনেক অনেক ধন্যবাদ প্রভু, আপনি এসে খুব সুন্দর বলেছেন একচক্র ধামের বিষয় নিয়ে, আর আপনার সেবার বিষয় নিয়ে, আপনার ভক্তি জীবনে আসার পথে যা হয়েছে সব কিছু শুনে খুবই খুব ভালো লেগেছে। আশা করি সবারই ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ প্রভু। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ নিত্যানন্দকে এবং টিভি এই রেডিও চ্যানেলের ভক্তদের সবাইকে। তো আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র করে এইটা শেষ করি। ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।